মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর শক্তির ক্রিয়া, কার্য ও ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করব, যেটা আজকে আমাদের ক্লাস 9-এর সেকেন্ড পরীক্ষা যেটি হবে, মানে সেকেন্ড পরীক্ষা করার জন্য যেসব চ্যাপ্টারগুলো পরীক্ষা হয়ে থাকবে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আজকে আমাদের লাস্ট থিওরি ক্লাস। এই ক্লাসটি শেষ হলে ছায়া টেক্সট বইয়ের এই শক্তি ক্রিয়া চ্যাপ্টারের মধ্যে অনুশীলনীমূলক যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আজকে থিওরি ক্লাসটা সম্পর্কে জেনে নেব। আর যারা আজকে ক্লাসে নতুন আছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র এবং ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর একটা বিশেষ কথা, যে ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে সেটি তোমরা কোথা থেকে পাবে, সেটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওতে যুক্ত হয়ে গেও। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো টাইম মতো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর ঠিক পরীক্ষার সময় তোমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে এমসিকিউ ঠিক চিহ্ন মারা পরীক্ষাগুলো তোমাদের হয়ে থাকে, সেগুলোও তোমরা দিতে পারবে। তাহলে আজকে আমাদের যেটা আমরা থাম্বনেলেই দেখে এলাম যে কি কি আমাদের বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর প্রথমত রয়েছে কার্য। তো এই কার্য এটি জানবার আগে আমাদের বলের প্রয়োগ বিন্দু কি এটি আমাদের জানতে হবে। তো বলের প্রয়োগ বিন্দু এখানে বলা হচ্ছে, একটি বস্তুতে বল প্রযুক্ত হলে বস্তুটির ওপর যে বিন্দুতে বলটি ক্রিয়া করে সেই বিন্দুকে বলের প্রয়োগ বিন্দু বলে। ধরো এই একটা বক্স, একে সরানোর জন্য তোমরা একে ঠেলছো, এই যে বিন্দুটার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এই বিন্দুটাকেই আমরা বলবো বলের প্রয়োগ বিন্দু। ওকে, নেক্সট কার্য কি? যে প্রযুক্ত বল, মানে যেই বলটা এই বস্তুর মধ্যে প্রয়োগ করা হবে, এই বল ও বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, মানে বলে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে ওই দিকে বলের অভিমুখ রয়েছে। আর প্রয়োগ বিন্দুটি ঠিক এইটা, আমরা যেটা গোল দাগ করে পয়েন্ট করেছি, এটা হচ্ছে প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দুর সরণের গুণফল, প্রয়োগ বিন্দুটা ধরো বক্সটা এখানে ছিল, বক্সটা কিছুটা সরে চলে এলো এখানে, তাহলে প্রয়োগ বিন্দুটাও এখানে চলে এসছে। তাহলে এই যে ডিস্টেন্সটা হয়েছে, এটা ধরলাম যে 2 মিটার সরণ হয়েছে। বলছে সরণের গুণফল হলো কার্যের পরিমাণ। তাহলে 2 মিটার এর গুণফলটাকে আমরা করব কি, যে কার্য বলে আমরা জানবো। তাহলে কার্যটা কি? প্রযুক্ত বল ও বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফল হলো কার্যের পরিমাপ। আমরা কার্যের একটা সূত্র পড়বো, যে কার্যের পরিমাপ ব্যাপারটা কি, বলটা, ওটা আমরা একটু পরেই একটু জেনে নিচ্ছি। আচ্ছা, তার আগে আমরা এই সংজ্ঞার সঙ্গে ওটা বলেও দিই। আমরা এই যে বলের যে গুণফল বলা হয়েছে, এই যে ডাব্লু সমান এফ ইন্টু ডি, এটাই এই যে গুণফলের কথা বলছে, এটাই হচ্ছে আমরা বল বলে থাকবো। আচ্ছা, এখানে তোমাদের দুটো চিত্রের মাধ্যমে দেওয়া রয়েছে, এইটা ধরে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা কার্যের সংজ্ঞাটা একটু ভালোভাবে বুঝতে পারবে। কোনো বস্তুতে প্রযুক্ত বলের মান, এই ধরো একটা বস্তু, এর মধ্যে প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে এফ, এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ হয়েছে ডি। মানে দেখো বিন্দুটা এখানে ছিল, এই জায়গা থেকে সরণ হওয়ার পর এখানে এসেছে,
তাহলে এই সরণটাকে আমরা কি বলবো? ডি বলবো। তাহলে কৃতকার্যের পরিমাণ ডাব্লু কি হবে? গুণফলের সমানুপাতি জেনেছিলাম, এই যে এফ ইন্টু ডি, ওই বল প্রয়োগ করা হচ্ছে বল ইন্টু সরণ, এই গুণফলটাকেই আমরা বলে থাকবো যে কার্য। আর এই ডাব্লু সমান এফ ইন্টু ডি, এটা হচ্ছে কার্যের গাণিতিক রূপ। ওকে, এবারে আমরা বস্তুকে ঠিক এভাবে বল প্রয়োগ করি, বা এখানে আর একটা নিচে ছবি দেওয়া হয়েছে দেখো, আমরা এভাবেও উপর দিকে বল প্রয়োগ করে থাকি। কীরকম? ধরো রোলার বা কোনো একটা ঠেলা গাড়ি, এখানে গাড়িটি আছে, একজন ব্যক্তি টানছে, তাহলে টানটা উপর দিকে যাচ্ছে, কিন্তু ওই বস্তুটির সরণ হবে কোন দিকে? ভূপৃষ্ঠের সমান্তরালে সমান হবে, সরণ হতে থাকবে। ওকে, তাহলে এখানেও ঠিক কৃতকার্যের সূত্রটা হবে ডাব্লু সমান এফ ইন্টু ডি। এখানে দেখো একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটার সঙ্গে সম্পর্ক কি বলছে? এ বস্তুকে এফ বল প্রযুক্ত হয়, এফ বলের সঙ্গে কোনো একটি কোণ করে বস্তুটির সরণের পরিমাণ হয় ডি। সেক্ষেত্রে কৃতকার্য হবে ডাব্লু সমান সরণের অভিমুখে বলের উপাংশ ইন্টু সরণ। তো এখানে তাহলে সরণের অভিমুখে বলের উপাংশ বলতে এই কোণটার কথা বলেছে, এই কোণ ইন্টু সরণ করলে আমরা কার্যটি পেয়ে যাব। আচ্ছা, তোমাদের এই যে সরণের অভিমুখে বলের উপাংশ রয়েছে, এই কথাটির অর্থ হচ্ছে এফ সমান, আচ্ছা সরি এফ সমান বলছি, এফ ইন্টু কস থিটা। ওকে, এই সরণের বলের অভিমুখে বলের উপাংশ, ওই কথাটির অর্থ হচ্ছে এফ ইন্টু কস থিটা, তার সঙ্গে সরণ দেওয়া রয়েছে, তাহলে ইন্টু সরণ, তাহলে এটা কার মান? ডাব্লু সমান এটি। এবার যেহেতু এই কস থিটা এগুলো তোমরা জানো না, এখানে এই থিটাটি হচ্ছে এই কোণটার কথা বলা হয়েছে, তোমাদের ক্লাস 9-এ এই পর্যন্তই রেখেছে। এর পরের ধাপটি হচ্ছে এটি, এটি তোমরা ক্লাস 11-এ গিয়ে জানবে। তো এই কারণে তোমাদের বইয়ের মধ্যেও সাধারণত দেওয়া থাকেনি, তো তোমাদেরকে এখানে বলে দিলাম ব্যাপারটা কি। তো তোমাদের সিলেবাসের মধ্যে এই পর্যন্ত রয়েছে, এই লাইনটা দেওয়া নেই। ওকে, আর ওটি তোমরা ক্লাস 11-এ গিয়ে এই লাইনটা সম্পর্কে জানবে। তাহলে আমরা এখানে কার্য সম্পর্কে এবং কার্যের গাণিতিক রূপ কি আমরা তা জানলাম। নেক্সট আমরা যাই যে কার্যের একক। কার্যের একক রয়েছে এসআই একক এবং সিজিএস একক রয়েছে। এসআই একক জুল। জুল কি বা জুল কাকে বলে? 1 নিউটন বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে 1 মিটার হলে কৃতকার্যের পরিমাণকে আমরা বলবো 1 জুল। মানে ধরো বস্তুটি এইটি, বস্তুটির মধ্যে প্রয়োগবিন্দু রয়েছে এখানে, এর মধ্যে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, ওটা হয়তো 1 মিটার সরেছে, 1 মিটার সরেছে, তাহলে আমরা ওই বলকে আমরা বলে থাকবো 1 জুল। আর এই 1 জুলকে যেহেতু নিউটন আর মিটার রয়েছে, তাই নিউটন ইন্টু মিটারও বলা হয়। এরপর সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে আর্গ। 1 ডাইন বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হলে, মানে এখানে আমরা আগে 1 নিউটন বল প্রয়োগ করেছিলাম, এখন 1 ডাইন বল প্রয়োগ করব। 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুটা 1 সেন্টিমিটার সরে যায়, তাহলে আমরা সেই বলটাকে বলে দেবো 1 আর্গ। তাহলে 1 আর্গ সমান কি হবে? 1 ডাইন সেন্টিমিটার। এবারে ওই জুল ও আর্গ সম্পর্কে পড়লাম। ওই জুল ও আর্গের মধ্যে সম্পর্কটা কি? 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, ওটা আমরা এক্ষুনি এখানেই জেনে এলাম, এই যে। ওকে, তাহলে ওখান থেকে আমরা 1 নিউটন সমান লিখতে পারি 10⁵ ডাইন। এটা আমরা একেবারে সেই প্রথম চ্যাপ্টারে জেনে এসেছি। প্রথম চ্যাপ্টার নয়, এটা নিশ্চয়ই তোমাদের বল আর গতি চ্যাপ্টারের মধ্যে রয়েছে, যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। ওকে, আর 1 মিটারকে আমরা 10 স্কোয়ার
সেন্টিমিটার লিখতে পারি। 10 স্কোয়ার সেন্টিমিটার বলতে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, আর সেটিকে 10 স্কোয়ার দেওয়া হয়েছে। এবারে এখানে মাথাতে 5, এখানে হচ্ছে 2, তাহলে টোটাল যোগ করে হয়ে যাবে 7, তাহলে 7 9 সেন্টিমিটার। ওকে, আর এটি 9 সেন্টিমিটারকে আমরা কি বলি? এই যে 9 সেন্টিমিটারকে আমরা আর্গ বলে থাকি। তাহলে আমরা এই 9 সেন্টিমিটারের পরিবর্তে আর্গ লিখতে পারি। তাহলে 1 জুল সমান হয়ে গেল 10⁻7 আর্গ। এবারে এই কার্য এর ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক হিসাবে আমরা জুল কথাটি ব্যবহার করি। আর এই কার্য এর কিছু বড় বড় একক রয়েছে, যেগুলো হচ্ছে কিলো জুল, মেগা জুল। কিলো জুল কথাটির অর্থ 10⁻3 জুল, আর মেগা জুল হচ্ছে 10⁻6 জুল। ওকে, এবারে এই কার্যকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা ধনাত্মক, ঋণাত্মক আর কার্যহীন। এবার ধনাত্মক ঋণাত্মক কি সেটা আমরা একটু জেনে নেব। দেখো, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখে হলে বলবো যে বস্তুটির প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে, তাকে আমরা বলবো কৃতকার্য। মানে যেদিকে বল প্রয়োগ করা হবে যদি সেই দিকে বস্তুটি যায়, তাকে আমরা বলবো ধনাত্মক কার্য। যেমন কিছু বলা হচ্ছে একটা উদাহরণ হিসাবে, যখন একটি বল উপর থেকে নিচের দিকে পড়ে, অভিকর্ষ বল নিজের দিকে টানে, মানে আমাদের পৃথিবীর যে অভিকর্ষ বল রয়েছে সে নিজের দিকে টানবে, আর বলটির সরণও নিচের দিকেই হয়। এক্ষেত্রে অভিকর্ষ ও পতনশীল বস্তুটির ওপর হচ্ছে যে কার্য হচ্ছে সেটা ধনাত্মক কার্য। ঠিক ওই রকমই ধরো এই একটি টেবিল ধরলাম। ওকে, আচ্ছা, টেবিলে ধরো একটা বক্স রয়েছে, বক্সটাকে তুমি তোমার দিকে এই দিকে বল প্রয়োগ করে টানছো, দড়ি একটা বাঁধা রয়েছে, টানছো, তাহলে বস্তুটি কোন দিকে এগাবে? ঠিক ওই দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই বলটাকে বলে দেব কি? ধনাত্মক কার্য। ওকে, নেক্সট ঋণাত্মক কার্যটা কি? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ বলের বিপরীতে হলে তখন আমরা তাকে বলে থাকবো কি? যে ঋণাত্মক কার্য। যেমন এখানে কিছু উদাহরণ হিসাবে বলা হয়েছে, একটি বস্তুকে উপরের দিকে তুললে বস্তুটির সরণ উপরের দিকে হয়, অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করে, এক্ষেত্রে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে ঋণাত্মক। আমি বলটাকে উপরের দিকে তোলার চেষ্টা করছি, কিন্তু এই বলটি নিচে একটা মাধ্যাকর্ষণ বল রয়েছে, দেখো এই দুটি কিন্তু উল্টো দিকে হয়ে গিয়েছে, তাই আমরা একে বলবো ঋণাত্মক বল। ওকে, আর একটি যেমন উদাহরণ দেওয়া রয়েছে, মাটির ওপর থাকা একটি টেবিলে বল প্রয়োগ করে সরালে টেবিলটির সরণ টেবিল এবং মাটির ঘর্ষণ বলের বিপরীত দিকে হয়, এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হয়। ধরো এখানে একটি টেবিল রয়েছে, ঠিক এইভাবে। ওকে, এটা একটা টেবিল মোটামুটি ভেবে নাও। টেবিলটাকে আমি ঠেলছি ওদিকে, আর টেবিলের পায়াগুলো মাটিতে থাকার জন্য এর ঘর্ষণ বল হচ্ছে, মাটি চাইছে যে আমি ওদিকে যেতে দিব না, থাকবে এদিকে, এই কারণে আমাদেরকে জোরে বল প্রয়োগ করতে হয়। তাহলে এই যে বল প্রয়োগটা হচ্ছে, আমি বল প্রয়োগ করছি একদিকে, কিন্তু আর একদিকে সরণটা হচ্ছে, তাহলে একে আমরা বলে থাকবো কি? ঋণাত্মক বল। ওকে, এবারে এখানে আমাদের কিছু জানবার বিষয় আছে, যে যখন কোনো বল কার্য করে তখন ওই বল অন্য কোনো বলের বিরুদ্ধে কার্য করে। এখানে বলা হচ্ছে যে যখন একটি বস্তুর ওপর থেকে নিচের দিকে পড়ে, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে, বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষ বল বায়ুর ঘর্ষণ বলের বিপরীত দিকে কার্য করে। যখন একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুটি ওঠানো হয়, তখন প্রযুক্ত বল ও অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করা হয়। তাহলে আমাদের এই উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে যখন আমরা বস্তুটাকে উপর থেকে নিচের দিকে পড়ছে, বা কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়বে, একটা বল আছে মাধ্যাকর্ষণ বল, যেটা বলটাকে টানছে, আর একটা বল রয়েছে, সে বলটা কি? সে বলটা আমরা
অনুভব করতে পারি। ওই বলটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন ওটা নিশ্চয়ই বায়ুমণ্ডলের মধ্যেই পড়ছে, ওই বলটার চারপাশে বায়ু রয়েছে, আর ওই বায়ুকে ধাক্কা দিয়ে ওই বলটা নিচের দিকে নেমে আসছে। ওই ধাক্কা দেওয়ার সময় ঘর্ষণ সৃষ্টি হয়, ওকে আমরা তখন কি বলবো, যে ঘর্ষণ বল। এই দুটো বলের কথা এই উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে। ওকে, নেক্সট কার্যহীন বল। কার্যহীন বলটা কি, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটিকে কোনো কার্য করা হয় না এবং ওই বলটিকে কার্যহীন বল বলবো। যেমন কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যে একটি বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে গেলে বস্তুটির ভার কেন্দ্রের সরণ ওজন বলের লম্ব দিকে হয়, ফলে ওজন বলটি কার্যহীন রূপে কাজ করে থাকে। আরও একটি বলা হয়েছে, পৃথিবী এবং সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পৃথিবীর গতির লম্ব দিকে হওয়ায় মহাকর্ষ বল হলো ওই একটি হচ্ছে কার্যহীন বল। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো এই একটা দড়ির মাধ্যমে একটা ভারী বস্তুকে ঘোরানো হচ্ছে। ওকে, ঘোরানো হচ্ছে। ধরো এই একটি বস্তু, এই বস্তুটা দড়ির এখানে রয়েছে, দড়ির মধ্যে বস্তুটা একটা টান বল অনুভব করছে, কিন্তু এই বস্তুটাকে ঘোরাতে ঘোরাতে যদি দড়িটা কোনো কারণে কেটে যায়, বস্তুটা কি ওই রকমই ঘুরতে থাকবে? না, ঘুরতে ঘুরতে সোজা এদিকে চলে আসবে। নিশ্চয়ই দড়িটা যদি কেটে যায় এই বস্তুটি সোজা লম্বভাবে যাবে। আর এই যে দড়িটা কেটে গেলে বস্তুটি লম্বভাবে যাচ্ছে, এই কথাটির অর্থ কি, যে বস্তুটির আর একটি বল যেটা লম্বভাবে ক্রিয়া করছে। লম্বভাবে যদি না ক্রিয়া করতো তাহলে এই বস্তুটা কি উপর দিকে যেত? সে কিন্তু ঘুরতেই থাকতো। যেহেতু লম্বভাবে ক্রিয়া করে, এই কারণে আমরা এই সব বলকে কার্যহীন বল বলে থাকব। ওকে, আশা করি এই চিত্রটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে কার্যহীন বলটা কি। ওকে, এরপরে আমরা নেক্সট যাব, যে এই আমরা যে কিছু জানলাম এখান থেকে কয়েকটা কিছু অঙ্ক পড়ে, যেমন বলা হচ্ছে 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 5 মিটার উপরে তুললে কৃতকার্য কত হবে? তাহলে ওই বস্তুটির ভর কত? m সমান 10 কেজি। ধরো বস্তুটি ছিল এখানে, উপরে তোলা হচ্ছে কত? 5 মিটার। তাহলে কতটা সরণ হয়েছে? সরণ d সমান 5 মিটার সরণ হয়েছে। বস্তুটার ওজন কি? বস্তুটার ওজন F সমান mg। ওকে, এম হচ্ছে বস্তুটার ওজন, আর জি সমান আমরা সব সময় বলে থাকবো 9.8। 9.8, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব এফ সমান 98 নিউটন। এফ মানে কি? ওই বস্তুটাকে এই নিচ থেকে উপরে তুলতে এতটা বল প্রয়োগ করা হয়েছে। এবার এটা সরণ, এটার কোণ কতটা হয়েছে? ধরো এই বস্তুটাকে যদি উপর দিকে তোলা হয়, তার বস্তুটা ছিল এখানে, এর কোণ কিন্তু কিছু নেই, ধরো এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণ তৈরি করে, এটার মধ্যে 0 ডিগ্রি, এই সোজা সরল রেখা সবসময় 0 ডিগ্রি হয়। তাহলে আমরা বলতে পারি কস থিটা সমান 1। এই কস থিটাটা বোধহয় তোমাদের যতটা সম্ভবত তোমাদের এই ক্লাস 9-এ নেই, ক্লাস 10-এর মধ্যে রয়েছে, যেটা তোমাদের একটা নেক্সট স্টেপ বলেছিলাম, যে এফ ডি ইন্টু কস থিটা বলেছিলাম সূত্রটা। তো থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রির মান, একটা তোমাদের মানের তালিকা রয়েছে, কস 0 ডিগ্রির মান সবসময়ের জন্য 1 হয়। তাহলে কস 0 ডিগ্রির পরিবর্তে যদি আমরা 1 বসিয়ে দিই, আর এফের মান আমরা পেয়েছি 98, আর ডি হচ্ছে কত? 5 মিটার। তাহলে 98 ইন্টু 5 ইন্টু 1 হয়ে গেল জুল, তাহলে 490 জুল হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে 490 জুল। কিন্তু নিচে আর একটি সহজ অঙ্ক রয়েছে, যেখানে বলছে একটি বস্তুর ওপর 60 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির সরণ হয় 10 মিটার। তাহলে বল বলা হয়েছে 60 নিউটন আর সরণ হয়েছে 10 মিটার। কার্যকর কৃতকার্য মান কত? কৃতকার্য সমান W/FD।
ডাব্লু এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর প্রশ্নের মধ্যে এফ ও ডি এর মান দেওয়া রয়েছে, তাহলে এফ এর মান দেওয়া হলো 60 এবং ডি এর মান হচ্ছে 10। এটা গুণ করলে আমরা পেয়ে যাব 60, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা সিম্পল অঙ্ক। এই রকম অঙ্ক তোমাদের ক্লাস 9-এ বেশি দেয়, এরকমই বিশেষ একটা দিয়ে থাকেনি। যেহেতু তোমাদের এই সূত্রগুলো তোমাদের জানা নেই, ক্লাস 9-এ তোমাদের নেই, তাই ওগুলোকে একটু সাইডে সরিয়ে রাখা হয় এইসব অঙ্কগুলোকে। ওকে, নেক্সট এরপরে আমরা যাব ক্ষমতা। ক্ষমতাটা কি? ক্ষমতা আমরা তাকেই বলবো যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলবো ক্ষমতা। ধরো দুজন ছেলে আছে, একজন ছেলে একটি কাজকে করতে, যে কোনো একটা কাজ করতে, ধরো এক ধরলাম 5 কেজির একটা বস্তু 1 কিলোমিটার নিয়ে যেতে হবে। একজন ব্যক্তি, একজন ছেলে ওই 1 কিলোমিটার যেতে সময় নেয় 30 মিনিট, আর একজন ছেলে ওই 5 কেজির বস্তুটাকে নিয়ে 1 কিলোমিটার যেতে সময় নেয় 1 ঘন্টা। তাহলে আমরা বলবো যে যে ব্যক্তিটা সময়ে আগে ঢুকেছে, মানে 1 কিলোমিটার আগে গিয়েছে, সেই ব্যক্তির ক্ষমতা সব থেকে বেশি। তো এই উদাহরণটিকে তুলে ধরে একটি সংজ্ঞা বলা হয়েছে যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা বলবো কি? ক্ষমতা। এবারে ক্ষমতার কিছু সূত্র রয়েছে। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। ক্ষমতাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, আর কৃতকার্য হচ্ছে ডাব্লু, সময় হচ্ছে টি। এই ক্ষমতা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, এই ক্ষমতাকে আমরা আরও একভাবে লিখতে পারি যে ক্ষমতা সমান কার্য বাই সময়। এটা আমরা জানলাম যে কার্য করব সময়ের সাপেক্ষে। এবারে কার্যটা কি? কার্য আমরা প্রথম সূত্রেই পড়ে এসেছি যে কার্য এফ সমান, এক মিনিট, আচ্ছা, কার্য ডাব্লু সমান এফ ইন্টু সরণ এস। তো এফ ইন্টু সরণ, সেটাই বলা হয়েছে বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণ হলে আমরা ক্ষমতা এখানে কি বলতে পারি? এই যে সরণ আর সময়, এটা আমরা একত্রে বেগ বলে থাকি, যেটা আমরা বল আর গতি চ্যাপ্টারে জেনে এসেছি। তাহলে আমরা বলতে পারি ক্ষমতা সমান বল ইন্টু বেগ। ওকে, এই ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে আমরা 1 ওয়াট বলে থাকব। 1 সেকেন্ডের মধ্যে 1 জুল কার্য করতে হবে। 1 জুলটা কি সেটা আমরা কার্যর এককে আমরা জেনে এসেছি 1 জুল কাকে বলে। তাহলে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে আর্গ পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে আমরা বলবো 1 আর্গ পার সেকেন্ড। আমরা এই 1 আর্গ পার সেকেন্ডকে আমরা এক মিনিট, আর্গ পার সেকেন্ডকে আমরা জুল পার সেকেন্ডও বলা যেতে পারে। আচ্ছা, জুল পার সেকেন্ড আমরা সেই প্রথমে একটা সূত্র জেনে এসেছিলাম, যে সূত্র নয়, সেটা জুল আর আর্গের সম্পর্কে আমরা জানছিলাম কি 1 জুল সমান 10⁷ আর্গ। ওকে, আর এই 10⁷ আর্গ পার সেকেন্ডকে আমরা 1 ওয়াটও বলে থাকি। ওকে, এই ওয়াটটা কি? ওয়াট হচ্ছে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতাকে আমরা ওয়াট বলে থাকব। ওয়াট, এই যে আমরা এসআই এককে ওয়াট বলে গেছি। ওকে, আমরা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি বাজারে কিনতে গেলে আমরা দেখি যে এত ওয়াটের ল্যাম্প, এত ওয়াটের মোটর, এত ওয়াটের ইস্ত্রি, এরকমই আমরা দেখে থাকি। তার মানে ওই ওয়াটটা কি? যে বৈদ্যুতিক যন্ত্রের একক পরিমাপ করা হয়ে থাকে। এরপরে ওই ক্ষমতার ব্যবহারিক একক, আমরা ক্ষমতাকে ব্যবহারিক একক হিসাবে ওয়াট কথাটিই ব্যবহার করি। আর ওয়াটের দুটো বড় একক রয়েছে, একটা হচ্ছে কিলোওয়াট কেডাব্লু, আর একটা হচ্ছে মেগাওয়াট, যেটা এমডাব্লু বলা হয়ে থাকে। কিলোওয়াট সমান আমরা সেই প্রথমেও জেনে এসেছিলাম, বলে এসেছি এইখানে। এক মিনিট একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে 1 কিলোওয়াট সমান 10⁻³ এক মিনিট, এই যে 10⁻³ আর 1 মেগাওয়াট সমান 10⁶। তো ওটাই এখানে বলা হয়েছে
10⁻³ মানে 3টে শূন্য রয়েছে, তাই আমরা একে 10⁻³ বলতে পারি। 10⁻³ ওয়াট, আর 1 মেগাওয়াট সমান 10⁻6, বা একে আমরা একের পিঠে 6টি শূন্য লিখতে পারি। ওকে, এবারে এর আরেকটি একক রয়েছে যেটা হচ্ছে FPS একক। FPS একক হচ্ছে অশ্র ক্ষমতা বা হর্স পাওয়ার বলা হয়ে থাকে। ক্ষমতার FPS একক হচ্ছে অশ্র ক্ষমতা বা হর্স পাওয়ার বলা হয়। এবার হর্স পাওয়ারটা কি, যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে খাড়াভাবে 1 ফুট উপরে তুলতে প্রয়োজনীয় ক্ষমতাকে আমরা বলে থাকবো 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট বলা হয়, আর 1.34 হর্স পাওয়ার মানে 1 কিলো ওয়াট। এই যে 1 কিলো ওয়াট। নেক্সট আমরা এখান থেকে কিছু একটা অঙ্ক আমরা একটু দেখে নিই, যে দুটি বালক, প্রত্যেকের ওজন 400 নিউটন, তারা একটি দড়ির সাহায্যে 8 মিটার উপরে ওঠে। প্রথম বালকটি উঠতে সময় নেয় 20 সেকেন্ড, দ্বিতীয় বালকটি উঠতে সময় নেয় 50 সেকেন্ড, যেটা আমি তোমাদের উদাহরণটি দিয়েছিলাম ঠিক সেরকমই। তাহলে এই যে ধরলাম দুটি বালক, দুজনেরই ওজন রয়েছে 400 নিউটন, এরও হচ্ছে 400 নিউটন। এদেরকে কতটা উঁচুতে উঠতে হবে? এদেরকে উঁচুতে উঠতে হবে যে 8 মিটার। প্রথম ব্যক্তিও 8 মিটার, দ্বিতীয় ব্যক্তিও 8 মিটার। কিন্তু প্রথম ব্যক্তিটির সময় নেয় 20 সেকেন্ড, আর দ্বিতীয় সময় নেয় 50 সেকেন্ড। ওকে, একবারে 30 সেকেন্ড বেশি। তাহলে এখানে আমরা প্রযুক্ত বল এফ এর মান দেওয়া রয়েছে, সরণ মানে ডি এর মান দেওয়া রয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কৃতকার্য কি পাবো, যে 400 × 8 সমান হচ্ছে 3200 জুল, আর সময় হচ্ছে 40 জুল। তাহলে আমরা যে সূত্রটা জানি, ক্ষমতা সমান কি কার্য, এই যে কৃতকার্য বেরিয়েছে 3200, কার্য বসিয়ে দিয়েছি, আর সময় তো প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে 20। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 160 ওয়াট। দ্বিতীয় ব্যক্তিটার ওজনও ঠিক একই রকমের, যে 400 নিউটন তার নিজের ওজন, 8 মিটার সরণ করেছে, মানে সরণ উঁচুতে উঠেছে। আর কৃতকার্য কীভাবে পাবো, কৃতকার্য ডাব্লু সমান এফ ডি সূত্রটা, বা এফএস, এটা আমরা আগেই জেনে এসেছিলাম। তাহলে এই যে এফ এর মান 400 বসানো হয়েছে, আর সরণের মান 8 বসানো হয়েছে, 8 4 3200 জুল, আর সময় নেয় 50 সেকেন্ড। তাহলে ক্ষমতা সমান কার্য বাই সময় সূত্রতে বসিয়ে দিতে আমরা পেয়ে গেলাম 64 ওয়াট। তাহলে প্রথম ব্যক্তির ক্ষমতা 160 ওয়াট, দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা 64 ওয়াট। নেক্সট আমরা যাব শক্তি। শক্তিটা কি, কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে আমরা বলবো শক্তি। একটা ব্যক্তি কাজ করে যাচ্ছে লাগাতার, তাহলে ওই যে কাজ করে যাচ্ছে, ওই কাজ করাকেই আমরা বলে থাকবো কি শক্তি। এবারে শক্তির শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি। শক্তির এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস একক হচ্ছে আর্গ। ঠিক আমরা কার্যের এসআই একক এবং সিজিএস একক পড়ে এসেছিলাম, ঠিক সেটাই বলা হয়েছে জুল আর আর্গ। এবারে আমরা এই শক্তিকে, আমরা শক্তি বিভিন্ন রকমের শক্তি জানি, যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল শক্তি, সৌর শক্তি, জোয়ার ভাটা শক্তি। তার মধ্যে আমরা এই সিলেবাসে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, যান্ত্রিক শক্তিটি প্রকারভেদ করার আগে কাকে বলে একটু বলে দিই। কোনো বস্তু তার গতি, অবস্থার ও আকৃতির জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তার একটা, ধরো কোনো একটা মানে ছোট ছেলে, সে যখন বাড়িতে থাকে বা যখন বাবা মার কাছে থাকে, তখন সে একটু চুপচাপ থাকবে। কেন? কারণ দিবে একবারে থাপ্পড় একটা। আর যখন সে বন্ধুদের সঙ্গে যাবে, তখন সে একবারে ফি মনে ঘুরে বেড়ায়, তার তখন শক্তি একটু বেড়ে যায়। তাহলে এই যে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, ওই অবস্থার পরিবর্তনের ফলে যে শক্তিটি হয় তাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। বা আমরা একে আরেকভাবে বলতে পারি,
যে একটা ব্যক্তি মানে একটা ছোট বাচ্চা যখন 10 বছরের ছিল তার ক্ষমতা একরকম, যখন সে 20 বছর হয়ে গেছে সেই ছেলেটাই তখন তার ক্ষমতা হয়ে গেছে তার থেকে আরও বেশি। তাহলে এটা তার কি শরীরের আকৃতির জন্য তার একটা এক্সট্রা মানে বেশি শক্তি এসেছে তার শরীরে। তাহলে আকৃতি পরিবর্তনের ফলে যে শক্তি আসে তাকে আমরা বলে থাকবো যান্ত্রিক শক্তি। এবারে যান্ত্রিক শক্তি দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। ওকে, এবারে আমরা জেনে নেব যে স্থিতি শক্তিটি কি। কোনো বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে আমরা বলবো স্থিতিশক্তি। এটা আমরা আগেই জেনে এসেছি। আর গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে, এক মিনিট, এই যে গতিশক্তি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার সামর্থ্যকে বলবো গতিশক্তি। তাহলে গতির জন্য যে শক্তি আসে সেটা হচ্ছে গতিশক্তি, আর তার আকৃতি অবস্থানের জন্য যে শক্তি আসে তাকে আমরা বলবো স্থিতিশক্তি। এবারে স্থিতিশক্তিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অভিকর্ষজ স্থিতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অভিকর্ষটা কি? কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষীয় বলক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ পায় তাকে আমরা বলবো অভিকর্ষজ স্থিতিশক্তি। মানে অভিকর্ষজ বলের পরিবর্তে তার অবস্থানের পরিবর্তন হলে যে শক্তি অর্জন করে সেই শক্তিকে আমরা বলে থাকবো স্থিতিশক্তি। এবারে ধরো ভারী বস্তুকে উপরে ওঠার জন্য ভারী বস্তুকে উপরে তুলে আনলাম, এটা হচ্ছে তার স্থিতিশক্তি। মানে কীরকম ব্যাপারটা ছিল, যখন ওই ভারী বস্তুটা একবারে ভূপৃষ্ঠের সমান্তরাল ছিল তখন কিন্তু তার কোনো শক্তি নেই। যতই তাকে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছি তত তার ধীরে ধীরে শক্তি বাড়ছে। কারণ এটা কার জন্য হচ্ছে? এটা ভূপৃষ্ঠের টানে হচ্ছে, মানে অভিকর্ষজ টান। যত দূরত্ব বাড়ছে তত তার অভিকর্ষজ টানও বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে এক প্রকার স্থিতিশক্তি। যেমন আরেকভাবে বলা হচ্ছে বাঁধে জল জমার ফলে এইসবের ফলে যে শক্তি হয় সেটা হচ্ছে অভিকর্ষজ শক্তি হয়ে গেল। এক মিনিট, সরি, আমি স্থিতিশক্তি বারবার বলে যাচ্ছি। সেটা স্থিতিশক্তির আর এক প্রকার শক্তি কি? অভিকর্ষজ শক্তি। এরপরে যে স্থিতিস্থাপক শক্তি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবার স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলতে স্থিতিস্থাপক, স্থিতি মানে স্থির আছে যে শক্তি, সেই শক্তিকে আমরা বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কীরকমই, ধরো একটা স্প্রিং ফি হিসাবে যেমন রয়েছে তেমন কোনো অসুবিধা নেই। যখন এই স্প্রিংটাকে আমরা সংকুচিত করে এক জায়গায় আনব তখন এর মধ্যে সব শক্তি জমা হয়ে রয়েছে, শুধু একটা বার ছেড়ে দাও, দেখবে এর আসল খেলাটা কি। এটা হচ্ছে স্থিতিশক্তি। ধরো একটা চুটকি বা আমরা একে কি বলে থাকি যে পাখি মারার গুলটি ব্যবহার করা হয়, ঠিক এরকমই দেখতে। এখানে একটা বস্তুকে ধরলাম, ওটাকে টেনে ধরে রাখছি। যখন বস্তুটাকে টেনে ধরে রাখি, এই যে গুলতির রাবার টানে লম্বা করা, রাবারকে টেনে লম্বা করা, টেনে ধরে রাখছি, এখানে কি শক্তি জমা রয়েছে, শুধুই একটা বার ছেড়ে দাও। বাচ্চা খেলবার জন্য প্রস্তুত, শুধু একটা বার হ্যাঁ কথাটা বলে দাও, শুধু পুরো মাঠের দিকে দৌড়ে যাবে। ঠিক সেই রকমই এই বস্তুটার মধ্যে শক্তি সঞ্চয় রয়েছে, শুধু একটা বার ছেড়ে দাও, দেখবে চোঁচায় বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে স্থিতিশক্তি। এবারে আমরা এই যে অভিকর্ষজ শক্তিটা পড়লাম বা অভিকর্ষজ স্থিতিশক্তি, তার কিছু গাণিতিক রূপ বলা হয়েছে। ধরো ভরের একটি বস্তুকে এইচ উচ্চতাতে উপরে তোলা হলো। বস্তুটার মধ্যে প্রযুক্ত বল কত প্রয়োগ করা হয়েছে? প্রযুক্ত বল হচ্ছে এফ সমান বস্তুটির ওজন mg। আগে একটা অঙ্ক করেছিলাম, জির মান কত? 9.8 থাকে সব সময়ের জন্য। এটা হচ্ছে এফ এর মান। এবারে বস্তুটার সরণ কতটা হয়েছে? যেহেতু অতটা উঠেছে, এটি হচ্ছে তার সরণ। আমরা কৃতকার্য ডাব্লু সমান একটা সূত্র জেনেছিলাম কি? এফ ইন্টু এস। তাহলে এফ এর মান কত? এই যে mg বেরিয়েছে,
আর এই যে এস এর মান কত, এস এর মান হচ্ছে এইচ, স্মরণ হয়েছে এইচ, তাহলে ডাব্লিউ এর মান কি এলো, এম জি এইচ। এই এম জি এইচকেই আমরা বলে থাকবো কি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি যখন কথাটি বলবো, এই সরি স্থিতিস্থাপক বলছি, অভিকর্ষজ স্থিতিশক্তি, অভিকর্ষজ স্থিতিশক্তিকে আমরা ই ক্যাপিটাল ই নিচে পি দ্বারা চিহ্নিত করে থাকি, তারপরে এই সূত্রটি হয়ে যাবে এম জি এইচ। ওকে, নেক্সট আমরা গতিশক্তিটা জেনে এসেছি যে গতিশক্তি কি, গতির ফলে যে শক্তি আসে তাকে আমরা বলবো গতিশক্তি। যেমন হচ্ছে পাল তোলা নৌকো, অনেকগুলো পাল তুলে দেওয়ার ফলে তার গতি বেড়ে গিয়েছে, তার এই গতির জন্য যে শক্তিটা এসেছে একে আমরা বলবো গতিশক্তি। ওকে, নেক্সট ওই গতিশক্তির গাণিতিক রূপ আমরা একটু দেখে নেব যে কিভাবে। ধরা যাক এম ভরের একটি বস্তু ভি বেগে গতিশীল। ধরো এই একটা এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছে, বস্তুটির গতির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করা হয়েছে, মানে এই যে বস্তুটা গতিশীল হয়েছে, গতি হওয়ার জন্য এর মধ্যে এফ বল প্রয়োগ করছি বলে গতি হচ্ছে। বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে থেমে গেল। বস্তুটি ভি বেগে যাচ্ছে কিন্তু থেমে গেল কোথায়, এইখানে। কতটা দূরত্ব এসেছে, সে এস দূরত্ব এসেছে। ওকে, এফ বস্তুটির বিরুদ্ধে বস্তু দ্বারা কৃতকার্য কি, ডাব্লু সমান এফ ইন্টু এস, এটা আমরা আগেই জেনে এসেছি। আর ওর মধ্যে গতি শক্তি কত, গতি মানে ওটাই তো, গতিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করব, আর স্থিতিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, এই যে ই পি দ্বারা। আর আমরা এই গতি শক্তিকে প্রকাশ করব ই কে দ্বারা। ই কে কি, সেটাই এফ ইন্টু এস। এর যদি বস্তুটি সৃষ্ট মন্দন আমরা জেনে এসেছি কি, সেই বল আর গতি চ্যাপ্টারে, এ সমান এফ বাই এম। আর গতির সমীকরণের সূত্র অনুসারে আমরা একটা সূত্র জেনে এসেছিলাম, মনে করো ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস 2as। এই সূত্রটা আমরা বল ও গতি চ্যাপ্টারে জেনে এসেছিলাম। তো এখানে ইউ মানে প্রাথমিক বেগ, ইউ হচ্ছে 0, তাই আমরা 0 স্কোয়ার করেছি। আর ভি স্কোয়ার মাইনাস 2as যেমন রয়েছে তেমন আছে। ভি স্কোয়ারকে আমরা অপোজিটে আনলে পেয়ে যাব 2as। ওকে, এবারে ভি স্কোয়ার সমান আমরা 2কে 2 দিয়ে দিলাম। এবার 2a যে রয়েছে, এ মানে ত্বরণ, এই যে এ সমান এফ বাই এম, আমরা এর পরিবর্তে এফ বাই এম দিলাম। আর যে এস কথাটি রয়েছে, এসকে এস পুট করে দিলাম। ওকে, এবারে এই এফ ও এসকে যদি আমরা অপোজিটে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারটাকে সমানের এদিকে আনলাম এবং এফ ও এসটাকে অপোজিটে নিয়ে গেলাম। তো এই এফ এস এর সম্পর্কে আমরা কি লিখেছিলাম, এই যে এফ এস, এই দেখতে পাচ্ছ এফ এস, ই কে সমান এফ এস। তাহলে এফ এস এর পরিবর্তে আমরা ই কে কথাটি পুট করে দিয়েছি। ই কে সমান এফ এস সমান হাফ এম ভি স্কোয়ার। আর এই হাফ এম ভি স্কোয়ারকেই আমরা বলে থাকবো কি, যে বস্তুটির গতি শক্তির গাণিতিক রূপ। আর যদি এটা মাইনাসে নির্গত হয়, যদি এটা মাইনাস হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো ঋণাত্মক। ওকে, নেক্সট ওখান থেকে একটি অঙ্ক তুলে ধরা হয়েছে যে একটি বস্তুটার ভর ধরে নিলাম 200, প্রশ্নে যেটা দেওয়া রয়েছে 200 কেজি। কত উচ্চতায় তুললে, উচ্চতাটা কত হলে, এই যে এইচ সমান জিজ্ঞাসা চিহ্ন বলছে, স্থিতিস্থাপকের মান হবে 9,980 এত জুল হবে। আমরা ভর এম সমান 200 কেজি, স্থিতিস্থাপক মান যেটা ইপি সমান 9,800 আমরা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। আর আমরা আগেই থিওরিতে জেনে এসেছি কি, জি এর মান 9.8 হবে। আর উচ্চতাটা আমরা এইচ ধরে নিয়েছি, এইচের মানটা নির্ণয় করতে হবে। ওকে, এবারে আমরা যে সূত্রটা জেনে এসেছিলাম, যেহেতু এখানে স্থিতিশক্তির কথা বলছে, স্থিতিশক্তির সূত্র কি, ই পি সমান এম জি এইচ। এম এর মান কত, এই যে 200 কেজি, তাহলে আমরা এখানে 200 দিয়ে দিলাম।
জি এর মান কত আমরা সেই আগে থেকেই জেনে এসেছি কি 9.8, আর এইচের মানটা জিজ্ঞাসা চিহ্ন, আর ইপি এর মান বলে দেওয়া রয়েছে যে 9,000। তাহলে যে ইপির মান দেওয়া রয়েছে 9,800। ওকে, তাহলে এইচের মানটা অবশ্যই তোমরা নির্ণয় করতে পারবে। এদিকের পয়েন্ট তুলে দিলে 10 আসবে, 9,8 কেটে গেল 100, এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে গেল, 2 একে 2 5-এ, তাহলে এই 5টা যখন অপোজিটে যাবে তাহলে এই সমান 5 চলে আসবে, 5 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের থিওরিতে যা কোশ্চেন ছিল, একটা অঙ্ক দেখলাম, আর একটা অঙ্ক তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আজকের টপিকে যা ছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। শেষে যেমন তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাকে যে কার্যের এসআই একক কী, অবশ্যই তোমরা কার্যের এসআই এককটা কমেন্টে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকে আমাদের যে ক্লাসটি ছিল মোটামুটি সব পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আগামীকাল আমরা তোমাদের ক্লাস 9-এর ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাসটা এখানেই রাখলাম। ওকে, সবাইকে থ্যাংক ইউ বলে রাখছি।